বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন আপনি যদি পৃথিবী থেকে 40 বিলিয়ন আলোকবর্ষ দূরে উপস্থিত উন্নত ভিনগ্রহী সভ্যতার প্রাণী হতেন, তাহলে এই বিশাল মহাবিশ্বের গোলকধাঁধায় আমাদের নীল গ্রহটাকে কিভাবে খুঁজে বের করতেন? বিগত 3 বিলিয়ন বছর ধরে আমাদের এই পৃথিবী ডায়নোসর থেকে মানুষ নানা প্রজাতির রাজত্ব দেখেছে। আমাদের কাছে পৃথিবী মহামূল্যবান হলেও অসীম মহাবিশ্বে এটা একটা বিন্দু মাত্র। কিন্তু মানুষ আজ যেভাবে টাইপ 2 সিভিলাইজেশন হওয়ার দিকে এগোচ্ছে, তাতে খুব শীঘ্রই লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে আমাদের অস্তিত্বের চিহ্ন ছড়িয়ে পড়বে। তবে আলোর গতির চেয়েও দ্রুত প্রসারিত হওয়া এই মহাবিশ্বে পৃথিবীকে খুঁজে পাওয়া কি আদৌ সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা এক কাল্পনিক মহাকাশ যানে চেপে ওয়ার্মহোলের সাহায্যে সেই অবিশ্বাস্য পথে পাড়ি দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। অবজারভেবল ইউনিভার্স হলো সেই মহাবিশ্ব যা আমরা টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করতে পারি। এটা 93 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। এই মহাবিশ্বে 20 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে এবং কয়েক কোটি গ্যালাক্সি গ্রুপ আছে, যেখানে এই গ্যালাক্সিগুলো একটা ওয়েব বা জালের মতো একে অপরের সাথে যুক্ত। এদের গ্যালাক্সি ফিলামেন্ট বলা হয়। এই ধরনের লক্ষ লক্ষ ফিলামেন্ট পার করে আপনি পাইসিস সেটাস সুপার ক্লাস্টারের দিকে পৌঁছে যাবেন। প্রায় 1 বিলিয়ন 20 কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই বিশাল গ্যালাক্সি ফিলামেন্টটাই অবজারভেবল ইউনিভার্সে আপনার প্রথম ধাপ। এখানে প্রবেশ করার পর আপনাকে ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের দিকে যেতে হবে। এখন আপনি এই সুপার ক্লাস্টারে আছেন এবং আপনি এখানে একটা অত্যন্ত অদ্ভুত মহাকর্ষীয় অসঙ্গতি দেখতে পাবেন। অর্থাৎ এমন একটা জায়গা যা মহাবিশ্বে খুব কম দেখা যায়। এটা হলো দ্য গ্রেট অ্যাট্রাক্টর, যা ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের সেই অংশ যেখানে মহাকাশের কারণে অনেক ছোট গ্যালাক্সি ক্লাস্টার, ডার্ক ম্যাটার এবং গ্যালাক্সি আকৃষ্ট হয়। গ্রেট অ্যাট্রাক্টরের ভর প্রায় 1 লক্ষ মিল্কিওয়ে গ্যালাক্সির থেকেও বেশি এবং এটা ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টারের কেন্দ্রীয় অংশ। এবার আপনি এই সুপার ক্লাস্টারে পথ খুঁজতে খুঁজতে ভার্গো সুপার ক্লাস্টার খুঁজে পাবেন এবং সেখানে আসার চেষ্টা করবেন। এই সুপার ক্লাস্টারের মধ্যে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এবং এই ধরনের হাজার হাজার গ্যালাক্সি উপস্থিত আছে। প্রায় 11 কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই সুপার ক্লাস্টারটা অনেক বড়। এবার আপনি আপনার মহাকাশযানে থাকা সুপার অ্যাডভান্স টেলিস্কোপের সাহায্যে মিল্কিওয়ে গ্যালাক্সিকে খোঁজার চেষ্টা করবেন। যদি পৃথিবীর মানুষ আপনার এখানে আসার 11 কোটি বছর আগেই টাইপ 3 সিভিলাইজেশন হয়ে যায়, তাহলে আপনি আপনার টেলিস্কোপের সাহায্যে মিল্কিওয়ে গ্যালাক্সিকে পর্যবেক্ষণ করতে পারবেন। নয়তো যদি পৃথিবীবাসীরা মাত্র 1000 বছর আগে টাইপ 2 বা টাইপ 3 সভ্যতা হয়ে থাকে, তাহলে তাদের অনেক উন্নত হওয়া সত্ত্বেও আপনি মিল্কিওয়েকে 11 কোটি বছর আগের অবস্থাতেই দেখতে পাবেন, কারণ আলোকে আপনার টেলিস্কোপ পর্যন্ত পৌঁছাতে এত বছরই সময় লাগবে। যাই হোক, আপনি মিল্কিওয়ে গ্যালাক্সিকে পর্যবেক্ষণ করে দেখলেন যে এই গ্যালাক্সি অন্য সমস্ত গ্যালাক্সির তুলনায় একেবারে আলাদা। টাইপ 3 সিভিলাইজেশন হওয়ার কারণে এই গ্যালাক্সির প্রতিটা নক্ষত্রের শক্তিকে ব্যবহার করা হচ্ছে, যার ফলে এটা দূর থেকে দেখতে অনেকটা ফ্যাকাশে এবং ছোট মনে হয়। সাধারণ টেলিস্কোপে আপনি মিল্কিওয়েকে বেশ ছোট এবং কম উজ্জ্বল দেখবেন, কিন্তু যখনই আপনি ইনফ্রারেড টেলিস্কোপ দিয়ে দেখবেন, তখন আপনি এটাকে বেশ বড় এবং লালচে রঙের দেখতে পাবেন। এর কারণ হলো, যখন টাইপ 3 সভ্যতায় গ্যালাক্সির শক্তি ব্যবহার করবে, তখন সেখান থেকে প্রচুর তাপ মহাশূন্যে নির্গত হবে এবং এই তাপ ইনফ্রারেড ওয়েভলেন্থে দেখা সম্ভব। তাই আপনি আপনার ইনফ্রারেড টেলিস্কোপে একে অত্যন্ত উত্তপ্ত এবং উজ্জ্বল দেখতে পাবেন। এখন আপনি গ্যালাক্সিটাকে পর্যবেক্ষণ করে আপনার মহাকাশ যানটিকে এর ওপর লক করে দিয়েছেন। ধীরে ধীরে আপনি ভার্গো ক্লাস্টার, দ্য লোকাল শিট পেরিয়ে লোকাল গ্রুপের দিকে আসবেন এবং এখানে মিল্কিওয়েকে লক করে সেটার দিকে অগ্রসর হবেন। আপনি একটা নতুন ওয়ার্মহোল তৈরি করে প্রায় 1.5 কোটি আলোকবর্ষে বিস্তৃত এই গ্রুপটাকে মাত্র কয়েক মিনিটে পার করে মিল্কিওয়ে গ্যালাক্সির সাবগ্রুপের দিকে চলে আসবেন। এই সাবগ্রুপটা মিল্কিওয়ে গ্যালাক্সির মহাকর্ষ বলের মাধ্যমে তৈরি হয়েছে এবং এখানে অনেক ছোট ছোট গ্যালাক্সি আছে যারা মিল্কিওয়েকে প্রদক্ষিণ করে। মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে 14 লক্ষ আলোকবর্ষ দূর পর্যন্ত বিজ্ঞানীরা এখনও পর্যন্ত ছোট 100টা গ্যালাক্সি পর্যবেক্ষণ করেছেন, যার মধ্যে কয়েকটা বাদ দিয়ে বেশিরভাগ গ্যালাক্সি মিল্কিওয়ের কক্ষপথে ঘোরে। এখন আপনি মিল্কিওয়ে গ্যালাক্সির সাবগ্রুপ পেরিয়ে সরাসরি মিল্কিওয়ের একদম কাছে চলে এসেছেন। এই গ্যালাক্সিতে সূর্য এবং বাকি গ্রহগুলো মিল্কিওয়ের কেন্দ্রের চাঁদ দিকে প্রদক্ষিণ করে। সূর্যের মিল্কিওয়েকে একবার প্রদক্ষিণ করতে 25 কোটি বছর সময় লাগে। এই মুহূর্তে সূর্য মিল্কিওয়ের অরিয়ন আর্মে অবস্থিত। ইনফ্রারেড টেলিস্কোপ এবং বিশেষ যন্ত্রপাতির সাহায্যে সূর্যকে অন্য নক্ষত্রদের থেকে একেবারে আলাদা রকম দেখতে লাগবে। এই আর্মে প্রবেশ করতে আপনাকে রেড ক্লিফ ওয়েভের সম্মুখীন হতে হবে। এই তরঙ্গটা আসলে ধুলোকণা এবং মেঘের এক বিশাল কাঠামো, যা মিল্কিওয়ের প্রতিটা আর্মে প্রবেশ করার সময় দেখা যায়। এবার আপনি প্রবেশ করেছেন দ্য লোকাল বাবেলে, যেটা আসলে 1000 আলোকবর্ষ চওড়া একটা শূন্যস্থান। এটা পার করে আপনি লোকাল ইন্টারস্টেলার ক্লাউডে চলে এসেছেন। এটা গ্যাসের একটা বিশাল মেঘ, যা প্রায় 30 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত।
এই মেঘ পার করতে আপনি সৌরজগতের খুব কাছে পৌঁছে যাবেন। এখান থেকে সূর্যকে আপনার অত্যন্ত বিশাল এবং উজ্জ্বল মনে হবে। যদিও এত দূরত্ব থেকে পৃথিবীকে দেখা এখনও কঠিন, তাই আপনি আবারও সূর্যের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। আরও বেশ কিছু নক্ষত্রকে অতিক্রম করার পর এবার আপনার দেখা হবে ওট ক্লাউডের সাথে। এই মেঘপুঞ্জটি সৌরজগতের বাইরের সীমানা, যেখানে প্রায় 1,00,000 কোটি ছোট ছোট গ্রহাণু এবং ধূমকেতু আছে। এই মেঘপুঞ্জ পার করার পর আপনি সরাসরি প্রবেশ করবেন স্ক্যাটার ডিস্কে, যা সৌরজগতে উপস্থিত বরফের লক্ষ লক্ষ ক্ষুদ্র বস্তুকে নিজের মধ্যে ধরে রাখে। এই ডিস্কে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম বামন গ্রহ এরিস। এবার এই মুহূর্তে আপনি পৃথিবী থেকে প্রায় 30 বিলিয়ন কিলোমিটার দূরে আছেন। এখান থেকে পৃথিবীকে এখন আপনার একটা ছোট বিন্দুর মতো মনে হবে। এই স্ক্যাটার ডিস্ক পার করে আপনি প্রবেশ করবেন সূর্যের হেলিওস্ফিয়ারে। এটা সূর্যের সেই সীমানা যার বাইরে সূর্যের চৌম্বক ক্ষেত্র এবং বায়ুমণ্ডল প্রায় শেষ হয়ে যায়। যাই হোক, এখন আপনি হেলিওস্ফিয়ারে আছেন এবং সরাসরি সূর্য থেকে নির্গত কণা এবং বিকিরণ শনাক্ত করতে পারছেন। এইভাবে হেলিওস্ফিয়ারে আরও 9 বিলিয়ন কিলোমিটার পথ চলার পর আপনার মহাকাশ যানটা কুইপার বেল্টে প্রবেশ করবে, যেখানে বরফ দিয়ে তৈরি কোটি কোটি উল্কাপিণ্ড আছে। এরা সবাই সূর্যকে প্রদক্ষিণ করে। এইভাবে আরও 5 বিলিয়ন কিলোমিটার পথ চলার পর আপনি পৌঁছে যাবেন আউটার সোলার সিস্টেমে, যেখানে নেপচুন, ইউরেনাস, বৃহস্পতি এবং শনি অবস্থিত। আরও প্রায় 8 বিলিয়ন কিলোমিটার পথ এগোলে আপনি এই গ্যাসীয় গ্রহগুলোকে একে একে অতিক্রম করে ইনার সোলার সিস্টেমে পৌঁছাবেন, যেখানে আপনার সব গ্রহগুলোকে বেশ ছোট এবং পাথুরে মনে হবে। সবার প্রথমে অ্যাস্ট্রয়েড বেল্ট এবং মঙ্গল গ্রহকে পার করার পর আপনি পৃথিবীর কক্ষপথ দেখতে পাবেন, যেখান দিয়ে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এখন আপনি এই কক্ষপথে প্রবেশ করে 30 কোটি কিলোমিটার পথ চলার পর পৃথিবী থেকে মাত্র 1,26,00,000 কিলোমিটার দূরে আছেন এবং জিও স্পেসে প্রবেশ করেছেন। এটা সেই স্থান যেখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অত্যন্ত কার্যকরভাবে কাজ করে। আপনি বিশেষ যন্ত্রপাতির সাহায্যে এখানে দাঁড়িয়ে দেখতে পাবেন কিভাবে সূর্য থেকে নির্গত বিপজ্জনক সৌরঝড় থেকে পৃথিবী নিজের চৌম্বকক্ষেত্রের মাধ্যমে নিজের বায়ুমণ্ডলকে রক্ষা করছে। এই দূরত্বটুকু পার করার পর আপনি চাঁদকে দেখতে পাবেন, যে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এবার আপনি চাঁদকে অতিক্রম করে সরাসরি পৃথিবীর দিকে চলে আসবেন। 12,756 কিলোমিটার চওড়া এই গ্রহটা চাঁদ থেকে ধীরে ধীরে বিশাল হতে থাকা অবস্থায় আপনার চোখে পড়বে। তবে আপনি যখন এখানে পৌঁছাবেন, হতে পারে মানুষ ততদিনে টাইপ 2 বা 3 সভ্যতায় পৌঁছে যাবে, তাই হয়তো তাদের এই গ্রহে দেখাই যাবে না। তবে যদি তাদের নাও পাওয়া যায়, তা আপনি প্রাণের স্পন্দনে ভরপুর এই গ্রহে চলে এসেছেন। এই নীল গ্রহটা আপনাকে ভাবতে বাধ্য করবে যে এখান থেকেই মানুষ প্রথমবার কথা বলা, চলাফেরা করা এবং কাজ করা শিখেছিল। তারপর ধীরে ধীরে সূর্য ও পরে পুরো গ্যালাক্সির ওপরে রাজত্ব করতে শুরু করে। অবশ্যই সব কিছু তখনই সম্ভব হবে যখন মানুষ টাইপ 3 সিভিলাইজেশনে পৌঁছে যাবে। মহাবিশ্বের অন্য প্রান্ত থেকে সরাসরি পৃথিবীতে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মহাবিশ্ব ডার্ক এনার্জির কারণে আলোর থেকেও দ্রুত প্রসারিত হচ্ছে এবং যে সমস্ত বস্তু আজ আমাদের থেকে 14 বিলিয়ন আলোকবর্ষের থেকেও দূরে আছে, তাদেরকে আমরা বাস্তবে কখনোই দেখতে পাবো না। আজ যদি 40 বিলিয়ন আলোকবর্ষ দূরে থাকেন, তাহলে কখনোই পৃথিবীর সম্পর্কে সরাসরি জানতে পারবেন না। আপনি যদি মিল্কি ওয়ে গ্যালাক্সিকে দেখেন, তাহলে আপনার মনে হবে যেন সেটা বিগ ব্যাংয়ের কিছু সময় পরে তৈরি হওয়া একটা নতুন গ্যালাক্সি, যেখানে পৃথিবী এবং সূর্যের কোনো চিহ্নই থাকবে না। এই সব কিছু দেখে একটা কথাই মনে হয় যে বাস্তবে মহাবিশ্বের বিশালতা আমাদের চিন্তা শক্তিকেও হার মানতে বাধ্য করবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো নতুনভাবে জানলেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।